This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, এসআইআর আবহে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে শয়ে শয়ে বৈধ ভোটার কার্ড। যদি বৈধই হয় তাহলে কে এই ভোটার কার্ডগুলো ফেলে গেল, কেন ফেলে গেল, এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে জলপাইগুড়ির রাজগঞ্জে। যদিও জয়েন্ট ভিডিও বলেছেন এগুলো বাতিল ভোটার কার্ড, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বাতিল ভোটার কার্ডও হয় তাহলেও জঙ্গলের মধ্যে কেন পাওয়া যাবে এসআইআর আবহে? এটা কিন্তু বাংলাতে এই মুহূর্তে বড় প্রশ্ন। একদিকে যখন উত্তরবঙ্গে কমিশনের কর্তারা গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, তার মধ্যেই রাজগঞ্জে এইভাবে জঙ্গলের মধ্যে ঝোপে ঝাড়ে শয়ে শয়ে বৈধ ভোটার কার্ড এলো কোথা থেকে? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজগঞ্জের বিডিও অফিসে। আর এই যে বিডিও অফিস, এইটা আমরা কিন্তু ঠিক বিডিও অফিসের পেছনটাতে আছি, কিন্তু এটা বিডিও অফিসের যে চৌহদ্দি, সেই চৌহদ্দির মধ্যেই আছে। আর এই সেই এলাকা, এই যে এলাকা, এইখানে কিন্তু বিভিন্ন জায়গায়, এইখানে এই জায়গাটায় এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগ এইখানে ছিল এবং এইখানেও ছিল। অর্থাৎ অন্তত 4-5 জায়গায় ভোটার কার্ড, সেই ভোটার কার্ড এখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশও এসেছিল এবং তারা সেই কি কার্ড, কার কার্ড, এসআইআর আবহে যখন এই জাতীয় কার্ড উদ্ধার হলো আরও একটা বেশি চাঞ্চল্য ছড়িয়েছে। তো সুতরাং সমস্ত ঘটনা কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, রাজগঞ্জ। এই ভোটার কার্ডগুলো চিন্তার বিষয় যে এগুলো হলো বৈধ ভোটার কার্ড না অবৈধ ভোটার কার্ড, বা কোথার থেকে আসলো, এরকম একটা সেন্সিটিভ জায়গার মতন জায়গায় যে এই কার্ডগুলো কোথার থেকে আসলো, এটা নিশ্চয়ই হলো যারা এখানে পদাধিকারী যারা আছে তারা হলো নিশ্চয়ই বিষয়টি দেখবে। হ্যাঁ, এটা ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড কোথার থেকে আসলো। এটা প্রশাসন লেভেলে তদন্ত করলে হলো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা কি তদন্ত চান? এটা নিয়ে অবশ্যই তদন্ত চাই। এটা তো একটা হলো মানে ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড আসলো কোথার থেকে। ছিল এটা কিসের? না, এটা গোডাউনটা কিসের ভাই? আপনি কি আপনি ব্লকের কর্মী? থেকে ব্লকের থেকে আপনি বললাম যে গোডাউন, এটা কিসের গোডাউন? ঘর আমাদের পরিষ্কার করা হইলো, তো এই জন্য পুরোনো যে কাগজগুলো ছিল না, বললাম বাইরে গোডাউন। হ্যাঁ, বন্ধ করে দিয়ে, হ্যাঁ বন্ধ করে কাজ হয়ে গেল, তো সব বেরিয়েছে গোডাউনে, সব যা কাজ হয়ে গেল পুরোনো কাগজ। পাশে তো দেখা যাচ্ছে ভাই অনেক ভোটার কার্ড পড়ে আছে এক দাদা। হ্যাঁ, পাশে অনেক ভোটার কার্ড পড়ে আছে, একটা পুরোনো কাগজ বলতে পারছি না, আমার তো জানা নেই, বুঝলেন, আমি দেখিনি এখনো। আচ্ছা, আমার দেখিনি আমি এখনো, হয়তো ওই পরিষ্কার করছে হয়তো গোডাউন কাজটা। না, এটা আপনি তাহলে একটা কাজ করুন, ইলেকশন সেল আছে, ওসি ইলেকশন সাহেব আছেন, উনি বলতে পারবেন আর কি। এটা একমাত্র ওসি ইলেকশন সাহেবই বলতে পারবেন, বুঝলেন, সাহেবরা আছেন, আমি তো বলতে পারবো না এটা। আমরা একটু প্রেমিসিসটাও ক্লিন করাচ্ছিলাম, সেক্ষেত্রে হয়তো হবে পুরোনো কোনো বস্তা থেকে খুলে পড়েছে বা রিপ্লেসড এপিক, মানে এই এপিকের এগেনস্টে নতুন এপিক যেটা আমাদের হয় কালার ফ্রম দেখেছেন আপনারা বোধহয় পিভিসি যে কার্ডটা হয়, সেটাই তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে তার পুরোনো এপিকটা আমরা সংগ্রহ করি। এটা ডিসপোজ করে দেওয়া উচিত ছিল, পুরোনো আমলেরই জিনিস এটি। সেটা এখন আমাদেরকে যে এসওপি রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই অনুযায়ী যদি আমরা দেখব কতগুলো আছে, ডিসপোজ অফ করে দেবো। আর এবার আপনাদের দুটো ছবি আমরা দেখাবো। একদিকে এই আধার কার্ড জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিস চত্বরে যেগুলো পাওয়া গিয়েছে ভোটার কার্ড, এবং তার পাশাপাশি পূর্বস্থলীতে গতকাল আমরা দেখেছি যে ডোবার মধ্যে পড়েছিল গুচ্ছ আধার কার্ড। সেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। দুটো ডকুমেন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কে ফেললো, কারা ফেললো, এই প্রশ্ন উঠছে। আর তার মধ্যে আমরা একটু ছানবিন করি যে কি আছে এই ভোটার কার্ডে, যেগুলো রাজগঞ্জে পাওয়া গিয়েছে বিডিও অফিস চত্বরের মধ্যে, ঝোপের মধ্যে। তো আমরা এই এপিক নাম্বার দিয়ে সার্চ করি, সেখানে সার্চে দেখা যায় যে একজন মহিলা যার এপিক নাম্বারটা আমরা পেয়েছিলাম, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বার দিয়ে আমরা সার্চ করি, তার নাম, ঠিকানা, অর্থাৎ আধারে
ভোটারে যা যা তথ্য থাকে সেই সমস্ত তথ্য উঠে আসছে ভোটার লিস্টে, অর্থাৎ এটা বৈধ ভোটারেরই একটা কার্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এই কার্ডগুলো এখানে কেন? এখানে কেউ কি অন্যরকম কিছু ব্যবহার করার জন্য এখানে ফেলে রেখে গিয়েছে? হাজার প্রশ্ন উঠছে। তো আমাদের অন্তর্তদন্তে কি উঠে এসেছে একবার দেখুন। রাজগঞ্জে পড়ে পাওয়া প্রচুর পরিমাণে ভোটার কার্ড, যে কার্ডগুলো প্রত্যেকটি আসল, সেই কার্ডের উৎসের খোঁজে অন্তত একটি কার্ডের খোঁজে আমরা এসেছিলাম। যে কার্ডগুলো পাওয়া গেছিলো তার মধ্যে একটি এগনেলিয়া টোপ্পো, যার বাড়ি রাজফাপড়ি এলাকায়। ইনি এগনেলিয়া টোপ্পো प्राक्तन बीएसएफ कर्मी स्त्री, तारा यही इलाकाয় থাকেন। ये तो आपका कार्ड है, रखिए इसको, ये तो आपका कार्ड है। लेकिन हम लोगों को देखा गया कि राजगंज में भी वोटर कार्ड मिला है। आपकी का नाम है, कैसे मिला? आपका कार्ड तो आपके पास है। एक्सचेंज की थी मैं। कितना साल पहले? याद भी नहीं है ना, 3-4 साल हो गया होगा, 5 साल हो गया। वो पुराना वाला कार्ड खराब हो गया था। हाँ, खराब हो गया था, तब आप एक्सचेंज किए थे। हाँ। तब से ये कार्ड तो आप ही के पास है। हाँ, ये कार्ड मेरे पास, एक बार वोट भी दी से ये कार्ड से। हाँ। বিপুল পরিমাণে কার্ডের রহস্য ঠিক কি, সেই খোঁজে এসেই এই এগনেলিয়ার খোঁজ মেলে। এগনেলিয়া জানান বেশ কিছু বছর আগে তিনি রাজগঞ্জে গিয়েছিলেন বিডি অফিসে কার্ড বদল করতে, কারণ পুরনো কার্ড খারাপ হয়ে গেছিল। সেই কার্ড বদলে এই নতুন কার্ড আনেন, তারপর থেকে এই কার্ড তার কাছেই আছে। ওইখানে পড়ে পাওয়া কার্ড তার সেই বদল করা পুরনো কার্ড, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, তা অবশ্য এই এগনেলিয়া টোপ্পো বলতে পারছে না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। আমাদের সন্দেহ আছে এই ভোটার কার্ডের সঙ্গে রাজগঞ্জের বিডিওর যোগ রয়েছে, কারণ শূন্য পেয়ে যিনি বিডিও হয় তিনি দাবাং বিডিও হন না, তিনি দালাল বিডিও হন। তিনি তৃণমূলের হয়ে সেখানে দালালি করেন এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এর আগেই রয়েছে যে তিনি জালিয়াতি করে শূন্য পেয়ে বিডিও হয়েছেন, তিনি প্রচুর লোকেতে টাকা নিয়েছেন চাকরির জন্য, এবং আমরা দেখেছি তার দুবার ট্রান্সফার হয়েছে, কিন্তু সেই ট্রান্সফার অর্ডার অফ হয়ে গেছে, তিনি আবার পুনরায় সেখানে বহাল রয়েছেন। এবং তার বিরুদ্ধে যে বর্তমানে যে অভিযোগ উঠেছে সেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। তিনি রাজগঞ্জের বিডিও হয়ে কলকাতায় গিয়ে নিজে দাদাগিরি দেখিয়েছেন, একজন স্বর্ণ ব্যবসায়ীকে তাকে অপহরণ করে হত্যা করেছেন। এই বিডিওকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তদন্ত করা হোক। তো যদিও এটা প্রশাসনিক ব্যাপার, আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যে এই ভোটার কার্ডগুলো কোথা থেকে আসলো এবং কি বৃত্তান্ত, সেইগুলো ভালো মতন যাচিয়ে দেখার জন্য এবং যাচাই করে দেখার জন্য, যাতে মানুষের মনে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো যাতে দূর হয়ে যায়, এটুকুই বলার ছিল। বাকি প্রশাসনের মতন যাতে এটা দেখে নেয় তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ। দেখুন, শুধুমাত্র ঝোপের মধ্যে বৈধ ভোটার কার্ড এমনটা নয়, আরও চাঞ্চল্যকর ঘটনা দেখা যাচ্ছে। বাংলাদেশি ভোটারের খোঁজ পেয়েছি আমরা এই এসআইআর আবহে। কোথায়? কোচবিহারে। কি জানা যাচ্ছে যে 2 বছর আগে বিয়ে, বাংলাদেশির হাতে ভারতের ভোটার কার্ড, তৈরি হয়ে যাচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সও, ভারতীয় পাসপোর্ট পেতে করা হয়েছে আবেদনও। TV9 বাংলার হাতে নীলুফা ইয়াসমিনের যাবতীয় নথি। ইতিমধ্যেই বাতিল বাংলাদেশি মহিলার ভোটার কার্ড। কিভাবে 2 বছরের মধ্যেই তৈরি হয়ে গেল ভারতীয় ভোটার কার্ড? প্রশাসনের কাদের কৃপায় পরিচয়পত্র বাগালেন এই বাংলাদেশি? তো বিএলও থেকে দিন একটা ভিডিও দেখছে, সেই অনুযায়ী আমরা গেছিলাম। আমাদেরকে বলছে আপনারা নাগরিকত্বের জন্য অন্য কোনো প্রমাণ দেখাতে পারবেন না? আমাদের কাছে কোনো তো প্রমাণ নেই, যা আছে ওই লং টার্ম ভিসা আছে, পাসপোর্ট আর লং টার্ম ভিসা, এছাড়া এর কোনো অন্য কোনো ডকুমেন্ট নেই। আর এটাই আমাদের দেওয়া হয়েছিল। ওরাও দেখলো, হ্যাঁ এটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো। উনি ভিডিও স্বীকার করলো যে ওরা কাজ করে ইলেকশন কমিশনে এখানে। তারপরে বললো কি ঠিক আছে, আপনার একটা লিখিত দিয়ে দেন যে এখানে আমরা ডকুমেন্ট প্রডিউস করতে না পারায় ভোটার কার্ডটা বাতিল বলে গণ্য হলো। বলতেন ঠিক আছে। ওরাই বলতে যে 6 বছর পরে নাগরিকত্বের জন্য আবেদন করবেন হোম অ্যাফেয়ার্সের, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, তারপরে ওখানে আবেদন করলে আবার আপনারা পাবেন ভোটার কার্ড। আর কি কোথায় বাড়ি ছিল বাংলাদেশের? সিলেট প্রপার সিটিতেই। আমার ওর মা গেছিলো, আমি গেছিলাম, আমরা 3 জনেই গেছিলাম, ছেলে, ওর মা, আমি বিয়ে করছিলাম ওখানে, সরকারিভাবে বিয়েও হয়েছিল। এখানে আমার বড় ছেলে ওই সূত্র পাইছে ভোটার কার্ড বানার একটা ইস্যু আছে, সাবমিট করছে এবং কিছু লুকিয়ে নেই, সব কিছু বলছে বাংলাদেশি নাগরিক, এখানে এক্স ভিসা আসছে, ওইভাবে অ্যাপ্লাইও করছে, ওরা সাবমিট করে দিয়েছে। পরে ওটাকে কিছুদিন পরে 1 বছর না 6 মাসের মধ্যে আমাদের ডাকছে বিডিও অফিস থেকে, ইডি অফিস থেকে ডাকছে, ইডি অফিস চেম্বারে আমরা সবাই গিয়ে ওটা বাতিল করি, সই করে আসছি। এই পর্যন্ত আপনারা
বারাসাতে সেই তৃণমূল নেত্রী প্যাকেজ ঘোষণার কথা ভুলে গেলেন, যে বাংলাদেশ থেকে নিয়ে এসে কিভাবে তাদের সিস্টেমে 10,000, 20,000, 30,000 নিয়ে তারা এই নকল কার্ড বানিয়ে দেন। তো এই তো চলছে পশ্চিমবঙ্গে। সেই কারণেই তো এফআইআর করার ফলে মিছিল করতে হচ্ছে শাসক দলকে। ভোটার তালিকা শুদ্ধিকরণে যখনই বাংলাদেশিদের বাছাই করার কাজ শুরু হচ্ছে, তখনই উৎকণ্ঠায় রয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এবার দেখাবো তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তার গোটা পরিবারের নামই ভোটার তালিকা থেকে উধাও। 2002-এর ভোটার তালিকায় তার পরিবারের কোনো সদস্যের নাম নেই, এমনটাই অভিযোগ তুলেছেন আসানসোলের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জনপ্রতিনিধি হয়েছেন, অথচ তার নামই ভোটার তালিকায় নেই। ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন, এসআইআর করছে কমিশন। এই অভিযোগ তৃণমূল কাউন্সিলরের, পাল্টা অশোক রুদ্রর উপরেই দায় ঠেলেছে বিজেপি। আমি, আমার বাবা, আমার মা, এই তিনজনের কারোরই 2002-এর যে ভোটার লিস্ট পাবলিশ করেছে ভারতের নির্বাচন কমিশন, সেখানে আমাদের কোনো নাম নেই। আমার মায়ের বয়স 81 বছর। আমার বাবা যদি বেঁচে থাকতেন আজ 88 বছর বয়স হতো। এবার আমার মা চিন্তায় আছেন। এবার মায়ের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ যারা 2002-এর আগে ভোটে নির্বাচনে ভোট দান করেছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশন কি কারণে 2002-এর ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তারা পাবলিশ করলো? ভোটার লিস্ট তৈরি করা কোনো রাজনৈতিক দলের কাজ না বা কোনো সরকারের কাজ না। ভোটার লিস্ট জাতীয় নির্বাচন কমিশন তৈরি করে। 2002-এ উনি বামপন্থী ছিলেন, বামপন্থীদের ধ্বজাবাহক ছিলেন, রেল কলোনিতে থাকতেন সেই সময়। কেন সেই সময় ওনার নামটা নেই সেটা উনিই ভালো বলতে পারবেন। আর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 12টি ডকুমেন্ট চাই, সেই 12টি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে গেলে যে কারুর যার নাম ভোটার লিস্টে নেই তার নাম সেখানে নথিভুক্ত হবে। আর এবার আপনাদের বিহারের ভোট পর্বের কথা দেখাবো এবং জানাবো। একদিকে আমাদের এখানে এসআইআর শুরু হয়েছে, বিএলও বা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, কাজ করছেন। একাধিক অভিযোগ উঠছে যে হামলা হচ্ছে, হেনস্থা হচ্ছে বিএলএদের উপরে। আর তার মধ্যে নির্বিঘ্নে বিহারের প্রথম দফার ভোট শেষ হয়ে গেল। 121টা আসনের ভোট ছিল। আর এই প্রথম দফার ভোটে একটাই মাত্র অশান্তির খবর সে অর্থে এসেছে। তাছাড়া কিন্তু সম্পূর্ণ ভোটই অশান্তি হয়নি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিকেল 5টা পর্যন্ত যে ভোট পড়েছে সেটা 60% কাছাকাছি। লক্ষ্মীসরাইয়ে উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। সেই একটি মাত্র ঘটনা প্রবলভাবে সামনে এসেছে বিহারের এই ভোট পর্বে। বৈশালীতে পুলিশের সঙ্গে আরজেডি সমর্থকদের সংঘর্ষ হয়। প্রথম দফার 18টি জেলার 121টি আসনে হয় ভোট গ্রহণ। এই কয়েকটি অশান্তির ঘটনা ছাড়া এই প্রথম দফার বিহারের ভোট শান্তিপূর্ণই হয়েছে। ভাগ্য পরীক্ষায় লালু পুত্র তেজস্বী যাদব তার দাদা জনশক্তি জনতা দল তৈরি করেছেন। তেজ প্রতাপ তার ভাগ্য নির্ধারণেরও আজকে দিন ছিল। দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আর বিজয় কুমার সিনহা যার গাড়িতে হামলা হয়েছে তারও ভাগ্য নির্ধারণের দিন ছিল। সরকার বদল হবে, আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহারের লালু প্রসাদ যাদব। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর পাচ্ছি আমরা, সেই খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে আরো একটা বড় খবর দেখাবো আপনাদের সন্ধ্যা সুপার প্রাইম টাইমে। বর্ধমান থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বিজেপির বিএলএ কে হুমকি মারধর। বর্ধমানে বিজেপির বিএলএ কে হুমকি মারধরের অভিযোগ উঠছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এবার যে খবর বর্ধমান থেকে পাওয়া যাচ্ছে, বিএলওর সঙ্গে কথা বলার সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। অর্থাৎ এক্ষেত্রেও অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনাস্থলটাই শুধু পাল্টেছে, নয়া ঘটনাস্থল বর্ধমান। আমাদের প্রতিনিধি মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, আমরা রাজ্যের একের পর এক জায়গা থেকে খবর পাচ্ছি বিজেপির বিএলএরা তারা আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় নতুন সংযোজন এবার বর্ধমান। একদমই দেখো, অভিযোগ যেটা বর্ধমান শহরের 26 নম্বর ওয়ার্ড, এই 26 নম্বর ওয়ার্ডের 9 নম্বর বুথের যিনি বিএলএ ছিলেন, বিজেপির বিএলএ, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি যখন আজ সকালে বিএলওর সঙ্গে কথা বলতে যান, যে তারা বিএলওর সঙ্গে বেরোবেন, কিভাবে বেরোবেন, কোথায় বেরোবেন,
তখন কথা বলতে যান, তখনই কিন্তু স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন কাজীর ভাই হিরণ কাজী, তার নেতৃত্বে বিজেপির বিএলও যে তাকে আক্রমণ করা হয়, তাকে মারধর করা হয় এবং তাকে বাঁচাতে গেলে আরেকজন বিজেপি কর্মী অজয় রায় তার উপরও হামলা চালায় বলে অভিযোগ। এবং শুধু হামলা নয়, তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছেন। এবং তার বাড়িতেও গিয়েছিল এবং বাড়ি থেকে তাকে শাসানি দেওয়া হচ্ছে এবং বাড়িতে বলা হচ্ছে যে কেন তৃণমূল পার্টি অফিসে বুঝতে পারছি। নজর রাখো আপাতত, অনেক ধন্যবাদ তোমাকে। সাম্প্রতিককালে বারবার বিস্ফোরক হয়েছেন হুমায়ুন কবির। এবার কি বলেন, আর তৃণমূলে নয়, আলাদা দল গড়ার কথা বলছেন হুমায়ুন কবির। 20 ডিসেম্বরের মধ্যে নতুন দল ঘোষণা করার কাজ করবেন তিনি, এরকমটা বলছেন এবং নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন হুমায়ুন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া এবং উত্তর 24 পরগনায় প্রার্থী দেবেন তিনি। 20 ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল, সেই দল ওপেন ডিক্লেয়ার করব, যে দলের চেয়ারম্যান আমি নিজেই, এবং আমি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়ার একটা অংশ, এমনকি উত্তর 24 পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব। আমি সিট শেয়ারিং করব, একা লড়ব না, এইটুকু বলতে পারি। সিট শেয়ারিং করবে? হ্যাঁ, অবশ্যই। তাদের নীতি আলাদা। তাদের চিরদিন, আমি যতদিন পলিটিক্স করেছি লেফট ফ্রন্টের বিরুদ্ধে উচ্চারণ করেছি, আমি জেল খেটেছি তবুও মাথা নত করিনি। তো তাদের সঙ্গে সিট শেয়ারিংয়ে যাব, আইএসএফের সাথেও যাব। যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের বিরোধী করছো? যখন দল তৈরি হবে, দলের কর্মসূচি কি, কারা নেতৃত্ব, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত হয়। এ তো মমতার দল নয় যে লোক দেখে হয়ে যাবে সিদ্ধান্ত। আগে তিনি যে কথা বলেছেন সে কথা তিনি বাস্তবে রূপ দিক দেবে কি দেবে না এখন তো বলতে পারছি না, তারপরে হবে। আর দ্বিতীয় কথা, তিনি রাজনৈতিক মঞ্চ থেকে এমন কিছু কথা বলেছেন, সেই কথাগুলো সম্পর্কে তিনি যতদিন না ফিরে আসছেন, প্রত্যাহার করছেন তিনার কথাটা বলা, সেই সময় কেন বলেছেন, কার পরিপ্রেক্ষিতে বলেছে, সেই বিষয়গুলো যতদিন না খোলাসা করছে, যেটার কোনো প্রশ্নই আসছে না। দেখুন, হুমায়ুন বাবু এখন ঘুরে বেড়াচ্ছেন, কার ঘাড়ে চড়বেন, কোথায় যাবেন? মমতা ব্যানার্জির ঘাড়ে বা কোলে বসে থাকবেন, নাকি অধীরদার ঘাড়ে বা কোলে বসবেন? যেখানে যাবার যান, আমাদের কোনো ইন্টারেস্ট নেই।